দেখছেন স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতিতে বিএনপি এবং জামায়াত ইসলামের আমরা সখ্যতাও দেখেছি, আবার শত্রুতাও দেখেছি। একটা সময় তারা জোটবদ্ধভাবে আন্দোলন করেছে, জোটবদ্ধভাবে সরকার গঠন করেছে। আবার একটা সময় আমরা দেখেছি জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন দেখেছি। আবার এখন এসে এই সময়ে এসে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করছি। অবশ্যই রাজনীতি কারণ আছে, রাজনীতি আছে। অনেকে বলছেন যে যেহেতু একদম এই সময় এসে একটা ক্ষমতায় যাবার বা নির্বাচনে যাবার ক্ষেত্রে বিএনপি এবং জামায়াত এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী, এই কারণে তাদের মধ্যে যে ক্ষমতা যে লড়াই এখন রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা এখন আরও বেশি প্রবল হয়েছে। এই যে একসময় বন্ধু এখন মোটামুটি শত্রুতে পরিণত হয়েছে, অন্তত বক্তব্য যদি আমি বলি শত্রুতে পরিণত হয়েছে, সেটা কেন হলো? এটা কি শুধুমাত্র ক্ষমতার লড়াই? এই বিষয়টি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের আজকের বিষয় বন্ধু তুমি শত্রু তুমি। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি ছাত্র সেবায় সভাপতি ছিলেন। জি, দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করিটা যেতে বলছিলাম যে কী নিয়ে আপনাদের এখন সমস্যা। আমি সেই আলোচনা যাবার আগে আজকের দিনে একটা মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, তিনি আজকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটা মজলিসে শুরার অধিবেশনে এই বক্তব্য দিয়েছেন, জামায়াত ইসলাম থেকে পরে প্রেস নোট দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদ জাকসু নির্বাচনের প্রভাব আগামী নির্বাচনেও পড়বে। এবং তিনি বলছেন যে জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে, এ বিজয় অনেকেই অভিভূত হয়েছে, এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে। আপনার মনে হয় যে এই নির্বাচন প্রভাব পড়বে? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকবার শুনেছেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেন নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। এটা উনি দলের আমির, উনি এটা বলবেন, এটি স্বাভাবিক। এখন নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে কী অবস্থা। তো কিছুটা তো পরেই যেভাবেই নির্বাচিত হোক না কেন, যে কৌশলই করুক না কেন, সে ভালো কৌশল হোক আর কূটকৌশল হোক, জিতছে, এটাতে স্বাভাবিক। ত্রুটি বিচ্ছুতির পরে বলা যায়। কূটকৌশল কেন বলছেন? কূটকৌশল বলবো এই কারণে যে ছাত্র শিবির নামে সংগঠন ক্রিয়াশীল ছিল না দীর্ঘ 15.5 বছর। এরা ছাত্রলীগের সাথে মিশেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিশেছিল। একটা সংগঠন করে যদি সেই সংগঠনের আদর্শ জলাঞ্জলি দিয়ে একবারে যে সরকার তাদের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, নিষিদ্ধ করেছে, তাদের প্রতীক নিষিদ্ধ করেছে, নিবন্ধন বাতিল করেছিল, সেই সরকারি ছাত্র সংগঠনের সাথে একই মিছিলে যাওয়া, একইভাবে স্লোগান দেওয়া, এটা একবার অনৈতিক না? এই কাজটা করেছে তারা, আলাদা কোনো মিছিল কিন্তু করে নাই। এই ছেলেগুলি সবই পরবর্তী সময় যখন আত্মপ্রকাশ হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যারা ভিপিজিএস, তার ছাত্র শিবির একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, ওই যে ছেলে একসাথে এরা তো মিছিলে গেছে, মিছিল একাকার হয়ে গেছে। এরা যদি ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক ডিক্লেয়ার না করতো, তাহলে তারা ক্যাম্পাসে থাকতে পারতো না। ছাত্রলীগ যেমন পারেনি। এই জন্য বলছি এটা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই ঘটনা। ছাত্রদলের ছেলেরা কিন্তু ছাত্রলীগের মিছিলে যায়নি। তাদের লেখাপড়া জীবন নষ্ট হয়ে গেছে। বাবা মা খুব শখ করে এবং তাদের মেধার কারণে তারা ভর্তি হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, লেখাপড়া সমাপ্ত করে যেতে পারেনি অনেকে, মিনিমাম 20%। শিবিরের কিন্তু 2-1 বাদে, টাকা পরে ধরা পড়ার 2-1 অত্যাচার হয়েছে, অস্বীকার করল না, কিন্তু শিবিরের লেখাপড়া সব ঠিক ছিল। তারা হলে সিট পেয়েছে, হলে থেকেছে, হলে সাবসিডি দেওয়ার খাবার খেয়েছে, পায়ে হাঁটতে হাঁটতে গিয়েছে, লাইব্রেরি করতে পেরেছে। ছাত্রদল তো সেগুলি পারেনি, কিন্তু তাদের আপোষ করে নেই, তারা আপোষ করেছিল। এবং তারা যখন প্যানেল দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই প্যানেল শুধু শিবিরের প্যানেল না, কিন্তু শুধু যদি ছাত্র দলের মতো ছাত্র শিবিরের প্যানেল বলে যদি পরিচিত হতো, তাহলে এত বড় জয় হতো না, এত বড় জয় হতো না। এই প্রথম কথা বলবো। দ্বিতীয়ত কথা, অনেকেই আমরা দেখছি পরবর্তী সময়, যেমন ডাক্তার নাম কি, ওই যে বিদেশি ছিল, নাম ভুলে গেলাম, একটা মাসুদ, আর একটা হলো পিনাকি, কিন্তু না, আরে শিবিরের, হ্যাঁ হ্যাঁ, মানে এখন বিএনপি থেকে যে জয়েন করলো,
আর পরে নাম হলো মনে হলে বলবো। যাই হোক, তো এই যে যে ঘটনা, এখন যেটা উনি বলেছেন কিছুটা প্রভাব তো পড়বেই। আচ্ছা, কিছুটা প্রভাব অস্বীকার যদি আমি করি তো গাছ তো ঠিক হবে না। তবে অতীতের যেগুলি, অতীতের আর এটির ভিতরে পার্থক্য আছে। অতীতে ধরেন যারা ছাত্রলীগ জিতেছিল যখন, এর আগে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় জিতেছে, ছাত্র ইউনিয়ন জিতেছিল ৭২ সালে, তাদের মূল সংগঠন শক্তিশালী ছিল না। এর আগে মাহমুদুর মান্না ভাইরা জিতছে, ভিবিজে সহ জিতেছে, তখন তাদের দল শক্তিশালী ছিল না। কিন্তু এখন শিবিরের থেকে যারা জয়লাভ করেছে তাদের জামাত ইসলাম দল হিসাবে মাঠে বেশ শক্তিশালী। সেই কারণে সেই প্রভাবটা পড়তে পারে। আমরা আবার আলোচনা আসলে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, করে কিছু হাবিব ভাই যেটি বলছিলেন যে আপনারা জিতেছেন, ঠিক আছে, আপনাদের সংগঠন শক্তিশালী, কিন্তু আপনারা কূট কৌশলের যে আশ্রয় নিয়েছেন, ছাত্রলীগের সাথে আপনারা আপোষ করে রাজনীতি করেছেন এতদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে বিজ্ঞ আলোচক, দর্শক যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। দেখেন, আমি এই কথা তীব্র আপত্তি জানাচ্ছি, নিন্দাও জানাচ্ছি। হাবিব ভাইরা খুব কাছ থেকে দেখেছেন ছাত্র শিবিরের উপরে নির্যাতন, নিপীড়ন কিভাবে চালানো হয়েছিল। আমাদেরকে শুধু হত্যাই করা হয়নি, ছাত্র শিবির কর্মী সোহানের নাম শুনেছেন। ছাত্রলীগ সেই সোহানকে হত্যা করে চোখ উফরে ফেলা হয়েছে, জিজ্ঞাসা চরিতার্থ করা হয়েছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হত্যার শিকার হয়নি, নিগ্রহের শিকার হয়নি, নির্যাতনের শিকার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট ক্যাম্পাস, আমি তখন ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট, তখন আমার দপ্তর সম্পাদক ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, তিনি পরবর্তী শিবিরের কেন্দ্রীয় সভাপতি হলেন। বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা, তার মধ্যে একজন নেতার বাড়ি পাবনা ছাত্রলীগের, আর ইঞ্জিনিয়ার সিরাজের বাড়িও পাবনা, তার প্রত্যেকটা শরীরের এমনভাবে কোপানো হয়েছে ভিতরে হাড্ডি পর্যন্ত দেখা গিয়েছে। এই যে নির্যাতন, নিপীড়ন, শত শত নেতাকর্মীকে শহীদ করার পরেও যদি ওনারা যদি বলেন যে আমরা ছাত্রলীগের সাথে আঘাত করেছি, এই যে আমাদের জামাতের আমির একটা কথা বলেছেন না, যে ফেসিবাদ যেন নতুন করে উত্তরণ না হয়, এগুলো তো ফেসিবাদী কথা। আপনি একজন জুলুমের শিকার হলো, নির্যাতনের শিকার হলো, নিপীড়নের শিকার হলো, আমরা যদি আপোষ করতাম তাহলে আমাদের শীর্ষ 11 জন নেতা ফাঁসির কাজটি কেন শহীদ হলেন? আমরা যদি আপোষ করতাম তাহলে ছাত্র শিবির, জামাত ইসলামের 500-এর অধিক নেতাকর্মী কেন শহীদ হলো? আমরা যদি আপোষ করতাম আমাদের যাদেরকে ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে তাদের সন্তানরা 8 বছর ধরে আয়নাঘরে কেন ছিল? এই প্রশ্নগুলো জাতির সামনে। সাদিক কায়েম, এস এম ফরহাদের কথা আমরা বলছি। এস এম ফরহাদ নামে আরেকজন ছিল, এই সাদিক কায়েম কিন্তু এস এম ফরহাদ, তিনি বলছেন মিছিলে গিয়েছেন, একটা মিছিলের সিঙ্গেল কোনো ছবি দেখাতে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বলছেন যে ছাত্রদল কখনো ছিল না। ছাত্রদল যদি 30 জনের কমিটি দেওয়া হয়, সেখানে 13 জন ছাত্রলীগের পাওয়া যায়। এটা কি অসত্য? এটা মিডিয়া প্রকাশিত, কিন্তু ছাত্র শিবিরকে আপনি ব্লেম দিচ্ছেন। দেখেন, এস এম ফরহাদ ছাত্রলীগের ছিলেন বলে আদালত পর্যন্ত যাওয়া হলো, নির্বাচন স্থগিত হলো চেম্বার আদালতে। আদালতের পুরনো বেঞ্চে বসে এই কথা স্বীকৃতি দিল এস এম ফরহাদ ছাত্রলীগের ছিলেন না, নির্বাচন হতে পারে। আদালত কর্তৃক তো প্রমাণিত হয়ে গেল যে এস এম ফরহাদ ছাত্রলীগের ছিল না। এরপরে যদি ব্লেম দেওয়া হয়, এটা এক ধরনের কি, আপনি যখন জিতেন নাই আপনার ইমেজ তো ডাউন। কূট কৌশল, শিবির কি কূট কৌশল করেছে? শিবির কূট কৌশল করেছে। শিবিরের কূট কৌশল, শিবির কেন এখানে মেডিকেল ক্যাম্প করতে গেল? শিবিরের কূট কৌশল, শিবির কেন প্রত্যেকটা হলে হলে পানির ফিল্টার দিল? শিবিরের কূট কৌশল, শিবির কেন ছাউনি দিয়ে ভর্তিচ্ছুজা তাদের জন্য কলম বিতরণ করেছে? এটা শিবিরের কূট কৌশল। এটা যদি ওনার দৃষ্টিতে কূট কৌশল হয়ে থাকে, শিবির আজীবনই কূট কৌশল করবে। আজকে জনাব রুহুল কবির রিজভী ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন যে ছাত্র শিবিরের যিনি বিপি নির্বাচিত হয়েছেন তিনি 100 কি 150টা স্টিলের খাট দিয়েছেন, তিনি কি মন্তব্য করেছেন? কিন্তু সাধুবাদ জানানো দরকার ছিল। হ্যাঁ, তিনি যে বলতে পারতেন যে বিশ্ববিদ্যালয় নেগোসিয়েশন করে বিশ্ববিদ্যালয় থেকে আদায় করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় আদায় করতে করতে ছাত্রদের তো না বিশ্বাস উঠে যাচ্ছে। একটা গণরমের যে চিত্র উনি তো ভালো করে জানার কথা, সে জায়গায় ছাত্র শিবির স্টিলের খাট ব্যবস্থা করেছে, সাধুবাদ জানানোর কথা, কিন্তু এটাকে এতিমখানার সাথে তুলনা করা হয়েছে। আপনি ওই নিউজের নিচে কমেন্টসগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা বোঝার চেষ্টা করেন, ওনারা শিক্ষার্থীদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এই যে একটা বছর ছাত্র শিবির এমন কোনো মাস ছিল না শিক্ষা বান্ধব কর্মসূচি পালন করেনি। এই জন্য ছাত্র শিবির সকলের কাছে গ্রহণীয় হয়েছে, বরণীয় হয়েছে। এই প্রভাব অবশ্যই নির্বাচনে পড়বে। কেন? মানুষ সচেতন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে মানুষ চোখে। আমরা ঢাকা শহরে, ধর আমি ঢাকা শহরে কোনো কাজে ব্যস্ত, এলাকা থেকে ফোন দেয় যে ভাই মুজাতে আগুন লাগছে, আমি তো ঢাকা এখনো দেখিনি। দেখেন নিউজ, ফেসবুকে যান, তাহলে আমার আগে, ঢাকার আগে আমার এলাকার নাঙ্গলকোটের লোকজন খবর জানে, দেখে। তো মানুষ এত সচেতন, আপনি দেখবেন আমি
মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম 2003-04 শিক্ষাবর্ষে। তো আমি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিফি কি বলে, ছাত্রের জন্য কি কথা বলে আমি দেখার জন্য চেষ্টা করলাম। দেখলাম 20 মিনিট বক্তব্য দিয়েছে, 19.5 মিনিট শুধু শিবিরের বিরুদ্ধে বিষেধাগার। তো আমার জন্য মানে একজন শিক্ষার্থী কি চিন্তা করে, আমার যিনি বিপি হবে তিনি আমার জন্য কি বলছেন, সে দেখলাম 20 মিনিটের মধ্যে 19.5 মিনিটে তিনি আর দলকে বিষেধাগার করলেন, আমার জন্য কিছু বললেন না। ইয়াসিন আরাফাত, আপনি সরাসরি আপনাকে একটা প্রশ্ন করেন, আপনি বলছিলেন যে এই নির্বাচনের ফল জাতীয় নির্বাচন পড়তে পারে। আপনি কি বিশ্বাস করেন এখন যে এই মুহূর্তে যদি জাতীয় নির্বাচন হয় তো জামাত ইসলামী সরকার গঠন করতে পারবে? আমি তো মাঠে ময়দানে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, কেউ প্রকাশ্যে বলছে, কেউ ফিসফিস করে কানে এসে বলে যে ভাই 53 বছর ধরে বহু দলকে ভোট দিয়েছে। আমি গতকালকে আমার নির্বাচন এলাকায় যুক্তিখোলা বাজারে গেছি, আমার কানের কাছে এসে বলতেছে ভাই অমুককে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, নৌকাকে ভোট দিয়েছি, জাতীয় পার্টিকে ভোট দিয়েছি, এবার আপনাদের দেবো ইনশাল্লাহ। আমরা এই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কারণ প্রত্যাশার জায়গাটা বেশি। জামাতের অ্যারেঞ্জমেন্ট কতটুকু কি আছে না আছে এই জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা বেশি, এবং আমরা সেই অ্যারেঞ্জমেন্টের প্রস্তুতি গ্রহণ করছি যে জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় ইনশাআল্লাহ আমরা একটা দুর্বৃত্তায়নের রাজনীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি মুক্ত একটি দেশ জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। হাবিবুর রহমান হাবিব, ইয়াসিন আরাফাত সাহেব বলছেন যে তার প্রস্তুতি গ্রহণ, তারা জনগণের আওয়াজ শুনতে পাচ্ছেন, তার প্রস্তুতি গ্রহণ করছেন যে তারা সরকার গঠন করতে পারবে। আমি তার কথাটাকে ফেরত দিই। জামাত ইসলামের যত বক্তব্য সব বক্তব্য বিএনপির বিরুদ্ধে, আমরা তো তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি প্রার্থীর কথা বলছে, জননীতির পক্ষে বলা, কিন্তু ছাত্র শিবিরের ভিপি প্রার্থী কী বলেছে? ওপেন বলেছে যে খুনি ফ্যাসিস্ট জিয়া, খুনি চাঁদাবাজ তারেক এবং এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, এরকম কোনো কথা ছাত্র শিবিরের ভিপি খালেদা জিয়া না বলে নাই। আপনি ভিডিও দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি পরে যদি হয়। বরং আমাদের ভিপি প্রার্থী আমি বলি যদি হয় প্রশংসা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী যে এখন যে, আচ্ছা আমি কথা বলি, তার বক্তব্য দেখবেন জিয়া রহমান সাহেব প্রশংসা করেছেন যে এই কথাগুলি বলেছে যে এরা আবার ভোট চায়, এরা ক্যাম্পাসে ভোট চায়, এবং তাদের দলের একজন নেতা, তারা তো বিএনপিকে সবচেয়ে চাঁদাবাজ বলেই, এবং তারা এই কথাও বলেছে নৌকা ধানের শীষ 2 সালের একই বিষয়। যদিও 18 সালে তাদের প্রতীক ছিল না, ধানের শীষ নির্বাচন করেছে তাদের ডাক্তার মাসুদ, উনি পরিষ্কার করে বলেছেন যেদিন সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো সেদিন তারেক রহমান তো লন্ডনে, স্লোগান হলো কি, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, 3 4 কাওয়া তারেক রহমান মাওয়া নাকি, 1 2 3টা তারেক রহমানের পিঠে মার, আমার ভাইয়ের রক্তের লাল, যুবদলের ধান কিসের ছাল, এই সমস্ত, এবং জিয়া রহমান সম্বন্ধে বলেছে এই ধরনের স্লোগান 1 2 3 4 বলে। ইদানিং দেখতেছি ওটা যে অমুক টমুক বুঝি না, খালেদা জিয়াকে কি, এই যে বাজে স্লোগান। আমাদের বিএনপির ছাত্র একটা লোককে এইভাবে জামাত ইসলামের বা কোন নেতার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বলেছে। আর ডাক্তার মাসুদ কি বলল যে বাংলাদেশের নাম গিনেস বুকে উঠবে, আর একটা দলের নাম উঠবে, তার নাম চাঁদাবাজ বিএনপি। পৃথিবীর দেশে দেশে সরকার পতনের জন্য বিরোধী দল আন্দোলন করে, বাংলাদেশে একমাত্র বিএনপি একটা চাঁদাবাজ দল, তার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলি, বিরুদ্ধে দলগুলি তার ক্ষমতা থাকার আগেই পতনের জন্য আন্দোলন শুরু করেছে। তাই 5 তারিখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, যদি বিএনপি মাপ না চায় তাহলে বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এটা কি বলতে পারে? আমাদের চেয়ারম্যান সাহেব আছেন হলো লন্ডনে, স্লোগান দিল কে, পিন্ডিও না লন্ডনও না, এভাবে স্লোগান দিল। তারেক রহমানকে না কোন দরকার ছিল? তারেক রহমান কি কারোর বিরুদ্ধে কথা বলে? কোনো একবারও বলেছে? বল নাই। এই যে সমস্ত স্লোগানগুলি যে দেয়, আমাদের একটা লোকের মুখ থেকে একটা এই ধরনের স্লোগান শুনেছেন? আর যে কথাটা আপনি প্রথমেই বলেছিলেন, জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে সরকার পরিবর্তনের পরে তারা যে সমস্ত কথা শুরু করেছে, এই জিনিসটা আমার ভাইকে অস্বীকার করতে পারবে? 91 সালে যখন নির্বাচন করেছিল, অথবা তারও আগে যদি জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে নেওয়ার পর যখন জোট হয়েছে 7 দলের 8 দলের জোট, 7 দলের জোটের সাথে কিছু কিছু কর্মসূচি পালন করতে জামাত ইসলাম। কিন্তু 86 আওয়ামী লীগ নির্বাচনে চলে গেল, বিএনপিকে ফেলে আওয়ামী লীগের পথ অনুসরণ করে তারাও নির্বাচনে চলে গেল। ওই সময় জামাত নির্বাচন না যেত, আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে সাহেব ক্ষমতা টিকে রাখতে পারতো না, গেল। আবার ধরেন 91 সালে যখন নির্বাচন হলো, কিছু কিছু সহানুভূতি ছিল জামাতের উপর, বিএনপি যেখানে দুর্বল ছিল, যেখানে বিএনপি শক্তিশালী, জামাত সেখানে কিছু সহানুভূতি দেখিয়েছে, যার কারণে জামাত 18টা আসন পেয়েছিল, বিএনপি ক্ষমতার কাছাকাছি 144টা আসন পেয়েছিল, 44টা আসন পেয়েছিল। 2টি সংরক্ষিত আসনও বিএনপির কাছ থেকে নিল জামাত। নেওয়ার পর দেখেন
তার পরীক্ষিত বন্ধু তাকে বাদ দিয়ে, এখনকার কথা বাদ দেন, তাকে বাদ দিয়ে সেই 94 সালে বিএনপি সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করলো জামাত। এবং এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে টার্মটা, এটা তাই বলে। এই যে পতন, বিএনপির সাথে একসাথে মোটামুটি সহানুভূতি নিয়ে নির্বাচিত হলো, 2টা সংসদ সদস্য নিল, আবার আওয়ামী লীগের মতো দল, জামাত 1000 বছর ক্ষমতা না গেলেও আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করার কোনো যুক্তি আমি দেখি না, কারণ তারা তো ইসলামে বিশ্বাস করে, তারা ইসলামের কথা বলে। তাহলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, বা আওয়ামী লীগ একটা আপনার হলো কী বলে সেকুলারিজম বিশ্বাস করে, সেই দলের সাথে কি আন্দোলন করতে পারে শুধুমাত্র একটা দলকে ক্ষমতায় নামানোর জন্য এবং পরবর্তী ক্ষমতা দেওয়ার জন্য? এবং তারপর কী হলো, আন্দোলন শেষ হলো, 96 নির্বাচন হলো। সেই নির্বাচনে কিন্তু জামাত আসন পেলো কয়টা? 300 আসন, 300ই পেলো না, পায়নি। 30টা তাও পায়নি, 3টা পেয়েছে। বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছিল, 116টা আসন পেয়েছে, সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি। এখন জামাতের মধ্যে বিএনপি ঢুকে আছে না বিএনপির কারণেই জামাত? বলেন তো আপনি। আজকে যখন জামাত কথা বলে একবার হেসে করে বলেন, তারা বিএনপিকে সরাসরি চাঁদাবাজ বলে। উনি বললেন না যে মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, তা কাকে উদ্দেশ্য করে বলে? বিএনপিকে উদ্দেশ্য করে বলে। বিএনপি হাট দখল করেছে, বাস দখল করেছে, টেম্পো দখল করেছে বলে, ওইগুলো তো পরিচালনা করার লোক লাগবে না? আর হাটটার তো, হাট বাজার তো একদম সরকারের ঘরে ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে ডেকে নিয়ে তারা সেটা কিন্তু জামাতও আছে, এই জামাতও কয়েকটা হাট পেয়েছে। আপনাকে যে বলি ভাই, যেটা বলছিলেন যে আসলে বিএনপির কারণেই জামাত, মানে আপনি এত দূর এসেছেন, বিএনপির সমর্থন এবং সহযোগিতা নিয়ে আসলে জামাতের এত দূর আসা। দেখেন, আয়নায় যদি মুখ দেখা যায়, স্পষ্ট দেখা যাওয়ার সুযোগ আছে। আমি আয়নায় দেখছি কিনা, টকশোতে এসে গল্প করার ইচ্ছা হচ্ছে। একজন ফেসবুকে পোস্ট লিখলো যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে অমুক অমুক অমুক, তাকে ধরে আদালতে নিয়ে যাওয়া হলো। আদালতে নিয়ে যাওয়ার পরে তাকে যখন কাঠগড়া দাঁড় করানো হলো, সরকার পক্ষের প্রসিকিউশন বললো, মাননীয় আদালত, আমাদের প্রধানমন্ত্রীকে সে এরকম কথা বলেছে, ক্রিটিসাইজ করেছে। তো সে বললো, মাননীয় আদালত, আমার কথা আছে, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কথা বলি নাই। তো আদালতের বিচারক বলেন যে তুমি কি আমাকে কাঁচা মাছ খাওয়া বোঝো? আমি বুঝি না তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলছো না কাকে বলছো? ওনাদের অবস্থাটা হচ্ছে ওই ধরনের। আমি স্পষ্ট বলবো, আমরা কখনো বিএনপির নাম ধরে চাঁদাবাজ বলি নাই। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছি। যে দলেরও হোক না কেন, সন্ত্রাসী তো সে সন্ত্রাসী, সে দলের নাম ব্যবহার করছে, সেটা আপনার ব্যবস্থা নেবেন। আপনাদের জনাব তারেক রহমান তিনি কি বলছেন, ইতিমধ্যে 7000 ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কাদের করা হয়েছে? যারা দৃশ্যমান আসছে মিডিয়ার মাধ্যমে। তাহলে মিডিয়াতে আসে নাই বা চিহ্নিত হয় নাই অথবা সেখানে মুখ খোলে নাই, এরকম কত ঘটনা আছে। আপনি আপনার দল থেকে 7000 জন বহিষ্কার করেছেন। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছি। আপনি একটা আদর্শবাদী রাজনৈতিক দল হিসেবে চাঁদাবাজি হলে কি তার বিরুদ্ধে কথা বলবো না? আমার দলের ভিতর থেকে যদি কেউ এরকম করে, আমি কি সেটা বলবো না? আমরা সেই কথা বলছি, কিন্তু বিএনপির নাম ধরে কখনো আমরা এগুলো বলি না, আমরা স্লোগান দিই না। বরং দেখেন, যে বিএনপির সাথে আমাদের এতদিনের সখ্যতা ছিল, সম্পর্ক ছিল, আন্দোলন সংগ্রাম ছিল, সেই বিএনপি যখন এই 18 সালের নির্বাচন আসলো, কোনো আলাপ আলোচনা ছাড়াই আমাদেরকে ম্যানেজ করার জন্য জামাত ইসলামের যে উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো আলাপ আলোচনা ছাড়া আমি ডক্টর কামালকে কনভেনর বানিয়ে দিলেন। তো এই বিষয়গুলো তো আছে। আমাদের 1991 সালে বিএনপি নিঃশর্ত সমর্থন দিয়েছে, জামাত বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। 2001 সালে জামাতের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসছে। এ পর্যন্ত বিএনপি সত্যিকার অর্থে 2 বার আর 1 বার আসছে 96 সালে, 3 বার যে ক্ষমতায় আসা। তো জামাতের সমর্থন ছাড়া তো কোনো ক্ষমতা আসতে পারে না। এই কৃতজ্ঞতা প্রকাশ তো ওনাদের নাই। বরং আমরা আমাদের নেতৃবৃন্দ যখন ফাঁসির কাজটা চলেছে, এক আল্লামা সাইদির সময় ছাড়া বাকি আমাদের কোনো নেতার সময় ওরা টু শব্দটি পর্যন্ত করে নাই। আমাদের ফাঁসি কেন দেওয়া হলো? একজন বিশ্লেষককে জিজ্ঞেস করেন, একজন রাজনৈতিক গবেষককে জিজ্ঞেস করেন। আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই তো আমরা 12টা দশনের শিকার হলাম। কারণ সবাই জানে বিএনপি জামাত এক থাকলে কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, 12টি এজেন্ডা বাস্তবায়ন হতে পারে না। এই জায়গা থেকে তো জামাতের নেতৃত্বে ফাঁসি দিয়ে দেওয়া। সুতরাং এইগুলো আপনাকে বুঝতে হবে। আমরা কখনো আমাদের স্লোগানে, জামাত ইসলামী আদর্শবাদী দল, আমাদের যদি, আমরা তো মিছিলে থাকি, যদি দেখে যে কোনো একটা নেগেটিভ স্লোগান হয়, আমার এই গত কয়েকদিন আগে আমি স্লোগানে ছিলাম, আমি সাথে সাথে গিয়ে বলছি না এই স্লোগান আমাদের হবে না। আমরা লিখিত স্লোগান আমাদের কর্মীদেরকে দিয়ে দিই, এর বাইরে কোনো স্লোগান আমাদের হবে না। কিন্তু ওনারা একদম ওনাদের এলাকা পর্যন্ত, রুট লেভেল পর্যন্ত লিখিত দিয়ে দিয়েছে, আবার রাজাকারের স্লোগান তোলার জন্য, আবার নতুন করে ট্যাগ দিয়ে দেওয়ার জন্য। এটা ওনারা কি উদ্দেশ্য দিয়েছে ওনারা ভালো করে জানেন।
এরশাদের সময় নির্বাচনের কথা আসছে, জামাত ইসলামীর সংসদ সদস্যরা যদি পতন মানে পদত্যাগ না করতেন এরশাদের পতন হতো না, বরং জামাতের সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করার সাথে সাথে সংসদ অকার্যকর হওয়া শুরু হলো, এরশাদের পতনের সূচনা হলো। এই জন্য অনেকগুলো বিষয় আপনি ইতিহাসের থেকে যদি আলোচনা করেন, 1996 সালে আমরা আন্দোলনে কেন গেলাম, যেই বিএনপিকে আমরা নিঃশর্ত সমর্থন দিয়ে ওই সময় রাজনৈতিক অস্থিতিশীল জায়গা থেকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসার জন্য নিঃশর্ত সমর্থন দিলাম, সেই বিএনপির কাছ থেকে সমর্থনটা কেন তুলে নিলাম? 1995 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে ছাত্র শিবিরের উপর হামলা হয়। ওই সময় 2-3 বছর হয়তো ছাত্র শিবিরের উপর 1-2টা হামলা হতো, কিন্তু 1995 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের 11 জন নেতাকর্মী ছাত্রদলের হাতে নিহত হয়। তোমরা তো অল আউট চলে গেলেন, ওরা শিবিরকে জামাতকে উত্থান হতে দিবেন না সেই জায়গা থেকে। তো 90 সালে যে কমিটমেন্ট ছিল সেটা রক্ষা করতে না পারার কারণে 176 দিন হরতাল দিয়ে বিএনপি থেকে ওই জিনিসটা আদায় করতে হয়েছে। হাবিবুর রহমান হাবিব, একটু জামাত ইসলাম সহ 7 দলের যে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছে, আমি যদি বলি যে তার কয়েকটি দাবিতে একটা আন্দোলনে নেমেছে, তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই আন্দোলনটা একই সঙ্গে তো ঐক্যমত কমিশন আলোচনাও চলছে। এই সময় এই জামাত ইসলামের সহ অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো এই আন্দোলনটি আসলে কি বার্তা দিচ্ছে একটা কথা, এবং আন্দোলনটাকে আসলে কার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? আমার খুব পরিষ্কার কথা, এই পৃথিবীতে এই প্রথম একটা আন্দোলন হচ্ছে যে নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন। এই সরকার ক্ষমতায় আসার পর জামাত ইসলাম সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। বিএনপির মতো অত বড় দল তো জামাত না, ভবিষ্যৎ নির্বাচনের পরে বুঝবে যে বড় কিছুটা অতীতের কথা বলে সবচেয়ে বেশি সুবিধা তারা পেয়েছে। তো সেই নিজের দলের বিরুদ্ধে, নিজের সমর্থিত সরকারের বিরুদ্ধে রাজপথে যাবো কেন? আমি তো এখানে আলোচনার টেবিলে আছি, শেষ হয়ে যায়নি তো, শেষ হয়ে গেলে তারপরে গিয়ে আপত্তি ছিল না। পৃথিবীতে কোনোদিনও নিজের দলের, নিজের সমর্থিত সরকারের বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন করেনি, যেটা এই যে এবার করতেছে এটা পিয়ার পদ্ধতি নিয়ে, যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। তা সরকার এই বেলা একটা, ওই বেলা একটা হবে। দেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থা আছে, তাছাড়া তো অনেক সংকট আছে। যেমন আপনার স্বতন্ত্র প্রার্থীরা ইলেকশন করলে তাদের কি হবে, আরও কিছু সম্প্রদায় আছে, তারা যদি সেখানে নির্বাচিত হয়ে আসে, তারা সংসদগুলো আমাদের এটাকে ভাগ করে দাও। আবার এদিকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় একটা 8-9% ভোট আছে, তারা যদি 10টা-20টা সিট পায়, তারা বলে আমাদের এলাকা আমাদের ভাগ করে দিতে হবে, নানান কথা। আবার গাঁজা খায়, 50 লাখ গাঁজাখোর আছে, তারও বেশি। তারা তো একটা হুক্কা মার্কা বা কলকা মার্কা দাঁড়ায় যায়, যে তারা তো সংসদ থেকে কলকা নিজে হাজির হবে। আছে, সমস্যা আছে তো। তারপরে এটা তারা করতেছে, তাদের মতো করতেছে। আমার ভাইকে একটা কথা বলতে চাই, আমি বলি নাই কিন্তু একবারও যে শিবিরের একজনও হত্যাকাণ্ডের শিকার হয়নি। আমি বলেছি হয়েছে, কিছু হয়েছে, কিন্তু তারপরে ওভারঅল ছাত্রলীগের সাথে মিশেছিল, তারা ক্যাম্পাসে ছিল, লেখাপড়ার জীবন তাদের ক্ষয়ক্ষতি হয় নাই, লেখাপড়া তারা সমাপ্ত করতে পেরেছে বা রেজাল্টও করতে পেরেছে। ছাত্রদল সেটা পারেনি, আমি সেটা বলতে চেয়েছিলাম। আর উনি বললেন যে নিঃশর্ত সমর্থন, না, নিঃশর্ত সমর্থন দেয়নি। 91 সালে 2টা সংরক্ষিত আসন তারা নিয়েছিল। এরপরেও মানে 96 সালে এই ধরনের একটা, 91 সালে 2টা সংসদ নেওয়ার পরে 96 সালে বিএনপির বিরুদ্ধে মন্ত্রী এমপি, হ্যাঁ সেটাই তো কোটায় পায় 18 হিসাবে। এখন এইটা দাঁড়ান, এখন তারপরে দাঁড়ান এরা আবার 96 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো। 2001 সালে তখনকার বাস্তবতা ছিল বিএনপি একাও নির্বাচন করলে 183 না 50 আসন ছিল বিএনপি, আমাদের এখানে ছিল কত, 21টা না কটা, 17টা ছিল, তো আমাদের 185টা ছিল, সেখানে 20টা কমতো। তারপর বিএনপিকে একভাবে ক্ষমতা যেতে পারতো। তারপরেও ম্যাডাম খালেদা যে অত্যন্ত মানে সহানুভূতিশীল হয়ে যে সরকার বিরোধী আন্দোলন তারা ছিল, তাদেরকে মন্ত্রণা দিয়েছিল, তার জন্য বিএনপি অনেক বিতর্কিত হয়েছে। তাহলে তার নিঃশর্ত সমর্থন দিল কখন? পরিপূর্ণ তো নিয়েই তো তারা নিঃশর্ত সমর্থন কথা বলা যাবে না। বিএনপিদের আগে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তারা যদি বলে যে তাদের সমর্থন নেই বিএনপি ক্ষমতার কথা, তো মোটেই ঠিক না। তাহলে এখন 79-এ মানে এখন কি ঝামেলা হচ্ছে তাহলে, যে ওই 79-এ বিএনপি একাই ক্ষমতা গেছে তো। এখন তারপরে যে কথাটা যেটা বলছে, তারা তো এখানে সুযোগ সুবিধা তারা তো বিএনপির কাছ থেকে নিয়েছে নাকি নেয়নি? যখন তাদের পক্ষে ম্যাডাম খালেদা জিয়া, আমি নিজে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, যখন নিজামী সাহেবদের যখন বিচার শুরু হবে 8টালো, যখন ম্যাডাম নিজে বলেছেন এদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারা তো অস্বীকার করার কিছু নেই, বহুবার বলেছে। তো এই যে কথাগুলি বিএনপির বিরুদ্ধে ব্লেম দেয়, বিএনপি জামাতের জন্য যত কিছু করেছে এটা মনে রাখলে পারে এই কথা তারা বলতে পারতো না। এখন কি ঝামেলা হচ্ছে, এখন আমি বলি সুযোগ সুবিধা এখন আমি বলি জামাতকে ধরেন
আমরা আমাদের এই হিসাবে আমরা মনে করিনি। স্বাধীনতা যুদ্ধের সময় যদি তাদের ভূমিকা মোটেই ভালো ছিল না, তারপরে বিএনপি কিন্তু দোষ ঘাড়ে নিয়েও কিন্তু সমর্থনটা দিয়েছিল। জামাত হঠাৎ করে তার বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করতো। আমরা একবারও জামাতের বিরুদ্ধে কথা বলি না, কেন বলবো? আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না, আমরা এনসিপির বিরুদ্ধে কথা বলি না, এখন কেন বলছে কথা বলি না। এখন কেন বলছে? তারা বলছে বলে আমরা উত্তরটা দিচ্ছি। এখন কেন বলছে আপনার কি মনে হয়? হঠাৎ করে আপনি বলছেন হঠাৎ করে তারা বলছে, তারা মনে করতেছে যে তারা মনে হয় ক্ষমতার কাছাকাছি চলে আসছে, বিএনপির বদনাম গাইলেই তাদের সমর্থনটা বেড়ে যাবে, এটা তারা মনে করতেছে। যেমন আমি একটা কথা বলি, আমি কিন্তু আজ পর্যন্ত টক শোতে বলেন কোথাও আমি একটা কথা আমি অসত্য বলি না, একটা কথা তথ্য ছাড়া বলি না, বললে পরবর্তী সময় তো আমাকে আর কেউ বিশ্বাস করবে না। একটা বল দেন, আমি বলেন আমি কোনোদিনও বলি নাই, কোথাও বলি নাই যে ধানেশিরে ভোট না দিলে কেউ সেন্টার থেকে বাড়ি ফিরে সুস্থ হয়ে যেতে পারবে না, আমি বলিনি। আমি কোথাও বলি নাই জামাতকে ভোট দিলে হাত পা ভেঙে দেবো, আমি কোথাও বলি নাই জামাতকে ভোট দিলে জিব্বা কেটে ফেলা হবে, আমি কোথাও কিন্তু বলি না। মিডিয়ার বিরুদ্ধে কি আপনি মামলা করছেন? কেন? ওটা আমি তো বলিই নাই, বলছি তো জামাত, জিনিস তো মিডিয়া আসছে, মিডিয়া বল নাই তো, বলছে ফেসবুকে জামাত বলতেছে, মিডিয়া আসছে। আরে বাবারে আসি নাই তো, আমি বলি তো আসবে কেন? মিডিয়া ঠিকই আমার যেটা প্রচার করেছে সেটা বলছে। আমি আমার একটা নির্বাচনে এইতে আমাকে সম্মাননা দিল, আর তুহিনের নির্বাচনী এলাকা ফেরত পেলে ব্যানার টানা 20-25 জন লোক আছে। আমি এবারে এত কষ্ট পর ঘর নাই, বাড়ি নেই, হাট ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অত্যাচার নির্যাতিত হয়েছে, এত বছর পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যদি কোনো নেতা, তার আগে একটা মানে স্বতন্ত্র পার্টি স্লোগান দিয়ে বেড়াচ্ছিল, তাকে উদ্দেশ্য করে বলেছিলাম কথাটা, তাকে ওখানে বলে আসলাম এখানে যে এবার যদি কোনো নেতা সে যেই হোক না মনে করে যে সব ক্যান্ডিডেটের বাইরে গিয়ে ধানেশিরে ভোট দিয়ে নিহিত করবে, নৌকা তো নাই যে দাঁড়িয়ে ভোট দিতে বলে, সেই নেতা কর্মীদের কাছ থেকে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা আমার সন্দেহ। আমার ক্ষেত্রেও আমি বলি তাই। শেষ করি, এই গেল একটা, এটাকে তারা বানায় আমার বিরুদ্ধে নানান কথা বললো। শেষ কথা যেটা বলে, এটা কত বড় মিথ্যাচার এবং এটা গজব হওয়ার কথা, আসমান ভেঙে পড়া উচিত। আমি শুয়ে আছি আমার বাড়িতে, হঠাৎ করে দেখি যে র্যাব আমাকে ধরেছে 7 বস্তার টাকা এবং 2টা লকার থেকে আপনার সিন্দুক থেকে বের করতেছে টাকা পয়সা সোনা দানা, আর এখানে বলতেছে যে হাবিব র্যাবের গ্রেপ্তার হয়েছে, এখানে ধরা পড়ছে ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। এবং কাজে জামাতের ইসলামের একটা আইডি, আমি ধরেছি তো সেটা, সেটার উপর বাড়ি চালা হয়েছে। এবং এটাকে শেয়ার দিল কারা? জামাত ইসলামের হাজার হাজার শেয়ার। আমি শেষ কথা বলি, যে জামাত ইসলামের একজন লোক 15 বছর 15.5 বছর মিডিয়াতে কথা বলতে পারেনি, যখনই দিয়েছে মৌলানা সুবহানকে যখন দিতে দেয়নি, দক্ষিণ পাড়া জানা দিতে আমি প্রতিবাদ করেছি, সাইদি সাহেবকে জানা আমি লাইভে গিয়ে বলেছি, এবং তারা সাইদি সাহেবের ছেলে পর্যন্ত এটা শেয়ার করলো, লাইক দিল। আমি আশ্চর্য হয়ে গেল, বলে কি করে কি? মিথ্যাচার না? এত বড় মিথ্যাচার মানুষ করতে পারে বলেন তো আপনি? আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, একটা নাম্বার কথা হাবিব ভাই যেটি বলছে যে বিএনপি আসলে জামাতকে এত সুবিধা দিয়েছে বা এত ভালোবেসেছে এক সময়, কিন্তু এখন তারা কেন হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো ক্ষমতার লোভে? আর হচ্ছে তারা ফেসবুকে, বিশেষ সামাজিক যোগাযোগের মাধ্যমে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করে। দেখেন, হাবিব ভাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উনি ওনার জায়গা থেকে ওনার দাবিগুলো করতে পারে। বিশেষ করে উনি কি বলছেন কি বলেন নাই, ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফেরত আসা যাবে না বিএনপি কর্মীদের হাত থেকে, উনি কিন্তু ঘুরিয়ে ফিরে এটা স্বীকার করছেন প্রকারান্তরে। উনি ওনার দলকে মিলাই বলছেন। অনেক সময় কি হয়, যখন মিডিয়া চলে আসে বা ঘটনা ফেসবুকে দেখা যায়, তখন বলা যায় এডিটিং করা হয়েছে বা এ ধরনের কথাবার্তা। উনি না বললে তো জিনিসটা মিডিয়া আসে না, স্থানীয় পত্রিকা, স্থানীয় মিডিয়া, জাতীয় মিডিয়া আসছে। দেখেন, আজকে তিনি খালেদা জিয়ার যে উদাহরণ দিচ্ছেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে রাজনীতি বিলংস করতেন, ওরা কি সেটা করেন? খালেদা জিয়া আপসহীনভাবে যে প্রকাশ্যে দিবালোকে বলেছেন জামাতের নেতৃবৃন্দ রাজাকার না, যুদ্ধাপরাধী না, এটা ভারতের ফরমায়েশে বিচার, মানে ঠুনকো বিচারের মাধ্যমে সৎ দেশপ্রেমী নেতাদেরকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ এটা। এই কথাকে আজকে ওনারা বলেন, এ কথা খালেদা জিয়া কথা বলেছেন, কিন্তু ওনারা তো খালেদা জিয়া রাজনীতি ধারণ করেন না বলেই তো ওনারা সেখান থেকে বের হয়ে জামাতকে বাদ দিয়ে ডক্টর কামালের হাত ধরার চেষ্টা করেছিলেন। ধারণ করেন না বলেই তো তারা এই জোটকে অকার্যকর করেছেন, যে 18 দলীয় জোট বা 20 দলীয় জোট ছিল, এদেরকে অন্ধকারে রেখে তারা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করেছেন। দেখেন, এর আগে তিনি আরেকটা কথা বললেন যে উনি সত্য কথা বলেন। ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য, সত্য কথা বলাই সবসময় ভালো। এই যে বিভিন্ন স্লোগান, সাধারণ ছাত্ররা যে স্লোগানটা দিল, যেটা ছাত্র শিবিরে প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি, আপনি এটা দায় শিবির উপর দিয়ে দিলেন। ছাত্র শিবিরের কোনো কর্মী, সাথী
ছাত্র শিবির তো ভাই বিভিন্ন সময় বলে থাকেন ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, যে জায়গায় দাঁড়িয়ে স্লোগানগুলো দিয়েছে চবর্গীয় বা বিভিন্ন ধরনের একদম ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করেছে, মিডিয়ার সামনে তো আছে। একটা ছাত্র শিবিরের কোনো কর্মী, কোনো নেতা, কোনো দায়িত্বশীল কি কোথাও কোনো মিডিয়া বলতে পারছে? তা আপনি সাধারণ ছাত্রের দায় কেন আমার উপর দিয়ে দিলেন? আমরা এ ধরনের নোংরা রাজনীতি করি না। আমি তো বলছি স্লোগানের ব্যাপারে আমরা সবসময় আদর্শ স্লোগান দেওয়ার চেষ্টা করি। এরপরে যে কথাগুলো আসছে যে সুবিধার কথা, আমরা সুবিধা কে কতটুকু পেয়েছেন? জামাত ইসলামী যদি 2001 সালে জোট করার কারণে 17টি আসনে বিজয় লাভ করে, আর বিএনপি যদি 173 বা 80 আসনে বিজয় লাভ করে, ওনার ভোটে আমি মাত্র 17 আসনে বিজয় লাভ করেছি, আর আমার ভোটে উনি 173 আসনে বিজয় লাভ করেছে। সুবিধাটা কি উনি বেশি পেয়েছেন না আমি বেশি পেয়েছি? এটা তো আপনি সাধারণভাবে ক্যালকুলেশন করলে হিসাবটা সামনে চলে আসে। সুবিধা অসুবিধার বিষয়টা সামনে না, মূলত হচ্ছে জামাত ইসলামী যখন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং ওনারা দলের জায়গা থেকে রুট লেভেল পর্যন্ত তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, জনগণ বিএনপি বৃহৎ দল, এটা তো আমি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? উনিও বলছেন, কিন্তু একটা বৃহৎ দলের প্রতি জনগণ আস্থা রাখছে না কেন? ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই যে কথা বলছেন যে এখন বিএনপি সুবিধাজনক অবস্থান আছে, উনি বললেন কি জামাত সুবিধা নিয়ে আছে। রুহুল কবির রিজভী বললেন 16 জন বিসি জামাতের, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে যদি 150 বিসি বলি তাহলে বাকি সব তো বিএনপির। ওনারা বলেন যে 3 জন সচিব হলো জামাতের, তো 100 সচিবের মধ্যে বাকি 97 জন তো বিএনপির। তো সুবিধাটা কার হলো? এই সুবিধাগুলোর কথা বলে ওনারা যে কথাগুলো বলতে চান, আমরা দেখেন আমরা আমাদের জায়গা থেকে চাঁদাবাজির কথা বলছি। আমি জনাব নিরুপা চৌধুরী মনি, সাবেক এমপি, ওনার সাথে একটা টকশোতে ছিলাম, যখন পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে দিবালোকে মানুষ মেরে ফেলা হলো, আমরা প্রতিবাদে মিছিল করলাম, তো উনি আমাকে বলছেন যে ভাই, টকশোতে বলছে প্রকাশ্যে যে আমাদের দলের আভ্যন্তরীণ কোন দলে আমরা একজনকে পাথর দিয়ে মারছি, আপনারা মিছিল করতে গেলেন কেন? এই যে এটা যে একটা এক ধরনের মানে সমাজের অধঃপতন, একটা ন্যাক্কারজনক ঘটনা, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা, এটার জন্য কি একটা আদর্শিক রাজনৈতিক দলের সবাই প্রতিবাদ করবো না? একটা চাঁদাবাজি হচ্ছে, আমি কি প্রতিবাদ করবো না? আপনি আপনার গায়ে কেন নিচ্ছেন? আপনি সংশোধনের ব্যবস্থা করছেন, 4000 বৈশাখ করছেন, 7000 বৈশাখ করছেন, আপনিও বলেন যে আপনারা বলছেন বলে তো আমরা সচেতন হলাম। বিরোধী পক্ষ আজকে যে শিরোনাম করলেন বন্ধু না শত্রু, না শত্রুতা আমি না, এখানে প্রতিদ্বন্দ্বী আপনি বলতে পারেন। আচ্ছা হাবিবুর রহমান হাবিব, একদম অল্প সময় পাবো, একটু জানতে চাইবো যে পিএন নিয়ে জামায়াত ইসলাম এবং বিএনপি দুই দলই তাদের অবস্থানে কঠোর অবস্থানে আছে। পিএন নিয়ে আসলে এই নির্বাচনের সময় কি পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচন নিয়ে? আমরা তো পিয়ার নিয়ে কঠোর অবস্থায় নাই, তো পিয়ার নিয়ে কঠোর অবস্থান হচ্ছে জামাত। আমরা তো আগে যেমন গতানুগতিক নির্বাচন সেই নির্বাচন পদ্ধতিতে আমরা আছি, আমরা কঠোর অবস্থান গেলাম কোথায়? আর আমার ভাই যেটা বললেন যে জামাতের সমর্থন নেই বিএনপি পর্যন্ত ক্ষমতায় গেছে, কথাটা কি সঠিক? 79 কি জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেছিল, এবং 2096 সালে যে 116টা আসন পেল, সেটাও কিন্তু আমাদের সমর্থন নেই। 116টা আসন অতীতে প্রমাণ হয় যে জামাতের সমর্থনের জন্য বিএনপি শক্তিশালী হয়নি, বিএনপির সমর্থনের কারণে জামাত। তাহলে 116টা আমরা কী করে পেলাম? 113টাই কম। তারপরে যদি বলি যে এই যে 17টা আসন পেয়েছিল 2001, আমরা তো 185টা, আমরা 185টা, তো সেখানে আমাদের সাথে কীভাবে তুলনায় আসে বলেন? তাদের 17টা আসন জিতেছে, আর আমরা তো 125 আসন দিয়েছি তাদের সমর্থন নিয়ে, তাহলে আমরা 116টা আসন। এখন এত আত্মবিশ্বাস কিভাবে হচ্ছে জামাত? জামাত এই যে সবাই তো খেলার আগে কেউ বলে আমি হেরে যাবো, জামাত যদি আত্মবিশ্বাস হয় তারা আসুক না, আগে সিস্টেমে আসুক, দেশে অশান্তি সৃষ্টি না করে এই পেয়ার করে যদি দেশে ভোট না হয়, সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু জামাতের উপর যাবে, সম্পূর্ণ দায়িত্ব। আমাদের এই যে উনি বললেন ছাত্র শিবিরে মারা গেছে কয়েকজন, সে অস্বীকার করেন, আমাদের কত মারা গেছে, কত গুম হয়েছে, কত কষ্টটা আমাদের। এত কষ্ট করলেন, আমাদের নেত্রী সর্বোচ্চ সাজা ভোগ করলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারলেন না, এ পর্যন্ত আসতে পারেন নাই, তার বিরুদ্ধে কতগুলি মামলা সাজা। আমাদের তো দরদ আছে, মায়া আছে, এই দেশটার প্রতি তো আমাদের দরদ আছে, এই দেশের জন্য আমরা যুদ্ধ করি। শেষ পর্যন্ত পিয়ারের কারণে নির্বাচন না হলে সব দায় আপনাদের উপরে। দেখেন, দায় তো জনগণের দেখবে, দায়টা কার? এই পর্যন্ত ঐক্যমত কমিশনে 44 দিন প্রথম দফা আলোচনা হলো, দ্বিতীয় দফা 1 মাস, আর গত বৃহস্পতিবার থেকে পর্যন্ত 4 দিন আলোচনা হলো। কোন দলটা প্রতিটা বিষয়ে নেগেটিভ, প্রতিটা বিষয়ে মানতে চায় না, কিন্তু এক পর্যায়ে সে মানে, সময়টা ক্ষেপণ করে। সুতরাং এটা দায় কার উপরে? জনগণ মূল্যায়ন করবে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকার মাধ্যমে প্রতিদিন রিপোর্ট বেরোচ্ছে যে একটা বিষয়ে 25 দল একমত, একটা বিষয়ে 17 দল একমত, 31 দলের মধ্যে 30 দলের মধ্যে শুধু বিএনপি বা তার সাথে বিএনপি যাদেরকে ফরমাইশ করে তারা ছাড়া একমত হচ্ছে না। সুতরাং দায় অবশ্যই এটা বিএনপির উপরে যাবে। দেখেন, ওনারা গুম খুনের শিকার হয়েছে,
বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, প্রত্যেকের বিষয়ে আমরা ব্যথিত হয়েছি, দুঃখ প্রকাশ করেছি, বিবৃতি দিয়েছি এবং আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, কিন্তু আমাদের নেতাদের সময় কিন্তু কিছু বলে নাই। সুতরাং এই জায়গায় আমি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, শুধু এটা বলার চেষ্টা করছি যে আপনি আমাকে যদি অন নাও করেন, কিন্তু আপনি তো ফেসিবাদকে তো স্বীকার করবেন। আমাদের ফেসিবাদের শিকার হলাম, আমরা কোনো আপোষ যে করি নাই, কিন্তু আপনারা এখন তকমা দেওয়ার চেষ্টা করছেন এবং ন্যাক্কারজনকভাবে বলছেন যে আবরার ফাহাদের মতো ঘটনা শিবিরে করছে। এগুলো তো ফেসিবাদের নতুন করে প্রতিদিন শোনা যাচ্ছে। পিআরের ক্ষেত্রে আমরা বলছি যে এটা জনগণের দাবি, জনমতের দাবি, এটা 53 বছরের শৃঙ্খলটা ভেঙে দিয়ে নতুন সিস্টেম আমরা নির্বাচন করতে চাই। শিবিরের উপরে দায় আমি চাপাতে চাই না। আপনার কথা না, আপনাদের বলতে চেয়েছে যে শিবিরের অনেকেই ছাত্রলীগ ঢুকে গিয়েছিল, সেই কারণে শেষ কথা বলি, শেষ কথাটা বলি, একটা প্রমাণ দিতে পারেন না, আদালত আজকে বলতেছে তাদের চাঁদাবাজির কোনো ইতিহাস না, নাই। তাও আপনারা বলেন নাই। আপনার রংপুরের একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ 13 ইউনিয়ন চিকিৎসা নকল করে 13 জনের চাকরি দিয়েছে, আর অনেক জায়গায় ধরা পড়ছে। আমরা নিশ্চয়ই এটা নিয়ে পরে কথা বলবো। সময় শেষ হয়ে গেছে। আপনি খোঁজার জন্য ওই রংপুর পর্যন্ত যাওয়া লাগতেছে, পেপারে আসছে তো, আপনি হাজার হাজার আপনার পেপারে রংপুর আসছে পর্যন্ত তো, যাওয়া লাগতেছে না, আপনার লোক সংখ্যা পেপারে কম। আসছে। জি, আমরা আজকে আমরা বিদায় নিচ্ছি, আপনাদের দুজন ধন্যবাদ। আসলে বন্ধু শত্রু জায়গা থেকে নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থ রক্ষা করা দরকার, স্বাধীনতা সার্বভৌমত্বকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা দরকার। যদি এটা নিয়ে করে তাহলে জামাতের উপর আর যদি দেশের সিদ্ধান্ত ভুল হয়, দেখবেন এটা বিএনপি। আমরা আজকে বিদায় নিচ্ছি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটার সঙ্গে থাকবেন।